স্টোরিতে সকল শ্রোতা বন্ধুদের আবারও স্বাগত। আজকের নিবেদন কবিগুরু রবি ঠাকুরের লেখা একটি জনপ্রিয় ছোট গল্প, এক রাত্রে। সুরবালার সঙ্গে একসঙ্গে পাঠশালায় গেছি। তাদের বাড়িতে গেলে সুরবালার মা আমাকে বড় যত্ন করত আর বলতো, আহা, দুটোতে বেশ মানায়। ছোট ছিলাম, কথাটার অর্থ একরকম বুঝতাম। সুরবালার প্রতি যে সকলের অপেক্ষা আমার কিছু বিশেষ দাবি ছিল, সে ধারণা আমার মনে বদ্ধমূল হয়েছিল। সেই অধিকার থেকে তার প্রতি আমি যে শাসন ও উপদ্রব করতাম না তা নয়, সেও সহিষ্ণুভাবে সব রকম ফরমাস খাটত। পাড়ায় তার রূপের প্রশংসা ছিল, কিন্তু বর্বর বালকের চোখে তার সৌন্দর্যের কোনো গৌরব ছিল না। আমি কেবল জানতাম সুরবালা আমার প্রভুত্ব স্বীকার করতেই পিতৃগৃহে জন্মেছে। এই জন্য সে আমার বিশেষ রূপে অবহেলার পাত্র। আমার পিতা চৌধুরী জমিদারের নায়েব ছিলেন। তার ইচ্ছা ছিল আমার হাতটা পাকলেই আমাকে জমিদারি সেরেস্তার কাজ শিখিয়ে একটা কোথাও গোমস্তাগিরিতে পাঠিয়ে দেবেন, কিন্তু আমি মনে মনে তাতে নারাজ ছিলাম। আমাদের পাড়ার নীলরতন যেমন কলকাতায় পালিয়ে লেখাপড়া শিখে কালেক্টরের নাজির হয়েছেন, আমারও জীবনের লক্ষ্য অতি উচ্চ। কালেক্টরের নাজির না হতে পারি, জজ আদালতের হেড ক্লার্ক হব, এই মনে মনে স্থির করে রেখেছিলাম। সবসময় দেখতাম আমার বাপ উক্ত আদালতজীবীদিগকে অত্যন্ত সম্মান করতেন। নানা উপলক্ষে মাছ, তরকারি, টাকা শিখে তাদেরকে দিয়ে পূজা অর্চনা করত। তা শিশুকাল থেকেই আমার জানা ছিল। এই জন্য আদালতের ছোট কর্মচারী, এমনকি পেয়াদাগুলোকে পর্যন্ত হৃদয়ের মধ্যে সমসমের আসন দিয়েছিলাম। এনারা ছিলেন আমাদের বাংলাদেশের পূজ্য দেবতা, ৩৩ কোটির ছোট ছোট নতুন সংস্করণ। আমিও নীলরতনের দৃষ্টান্তে উৎসাহিত হয়ে একসময় কলকাতায় পালিয়ে গেলাম। প্রথমে গ্রামের একটি আলাপি লোকের বাসায় ছিলাম। তারপরে বাপের কাছ থেকে কিছু কিছু অধ্যয়নের সাহায্যও পেতাম। লেখাপড়া যথা নিয়মে চলতে লাগলো। তারপর আবার সভা সমিতিতেও যোগ দিতাম। দেশের জন্য প্রাণ দেওয়া যে একান্ত কর্তব্য, এ বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না। কিন্তু কি করে উক্ত দুঃসাধ্য কাজ করা যেতে পারে তা আমি জানতাম না, আর কেউ দৃষ্টান্তও দেখায়নি। কিন্তু তাই বলে উৎসাহের কোনো ত্রুটিও ছিল না। আমরা পাড়া গাঁয়ের ছেলে, কলকাতার ইঁচড়ে পাকা ছেলের মতো সব জিনিসকে পরিহাস করতে পারি না। আমাদের নিষ্ঠা অত্যন্ত দৃঢ় ছিল। আমাদের সভার কর্তৃপক্ষের সদস্যরা বক্তৃতা দিতেন, আর আমরা চাঁদার খাতা নিয়ে না খেয়ে দুপুরে রৌদ্রে টো টো করে বাড়ি বাড়ি ভিক্ষে করে বেড়াতাম। রাস্তার ধারে দাঁড়িয়ে বিজ্ঞাপনও বিলি করতাম। সভাস্থলে গিয়ে বেঞ্চি চৌকি সাজাতাম। দলপতির নামে কেউ একটা কথা বললে কোমর বেঁধে মারামারি করতে উদ্যত হয়ে যেতাম। তাই শহরের ছেলেরা আমাদের বাঙাল বলতো। নাজির সেরেস্তাদার হতে এসেছিলাম, কিন্তু মাতচিনি গাড়িবলজি হওয়ার আয়োজন হতে লাগলো। আমি 15 বছর বয়সে কলকাতায় পালিয়ে আসি। তখন সুরবালার বয়স 8, এখন আমি 18। পিতার মতে আমার বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে বিবাহের জন্য, কিন্তু এদিকে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি, আজীবন বিবাহ না করে স্বদেশের জন্য প্রাণ দেব। বাপকে বললাম,
বিদ্যাভ্যাস সম্পূর্ণ না করে বিবাহ করব না। 2-4 মাসের মধ্যে খবর পেলাম উকিল রামলোচন বাবুর সঙ্গে সুরবালার বিবাহ হয়ে গেছে। পতিত ভারতবর্ষের চাঁদা আদায়ের কাজে ব্যস্ত ছিলাম। এ সংবাদ অত্যন্ত তুচ্ছ মনে হলো। এন্ট্রান্স পাশ করেছি, ফার্স্ট আর্টস দেব। এমন সময় পিতার মৃত্যু হলো। সংসারে কেবল আমি একা নই, মাতা এবং 2 ভগিনী আছে। কলেজ ছেড়ে কাজের জন্য ফিরতে হলো। বহু চেষ্টায় নওয়াখালী বিভাগের একটি ছোট্ট শহরে ইন্টার্ন স্কুলের সেকেন্ড মাস্টারির পদ প্রাপ্ত হলো। মনে করলাম আমার উপযুক্ত কাজ পেয়েছি। উপদেশ এবং উৎসাহ দিয়ে এক একটি ছাত্রকে ভাবি ভারতের এক একটি সেনাপতি গড়ে তুলব। কাজ আরম্ভ করে দিলাম। দেখলাম ভাবি ভারতবর্ষ অপেক্ষা আসন্ন এক্সামিনের তারা ঢের বেশি। ছাত্রদের গ্রামার অ্যালজেব্রার বহির্ভূত কোনো কথা বললে হেডমাস্টার প্রচণ্ড রাগ করেন। মাস 2-এর মধ্যে আমারও উৎসাহ নিস্তেজ হয়ে গেল। আমাদের মতে প্রতিভাহীন লোক ঘরে বসে নানা রূপ কল্পনা করে, অবশেষে কার্যক্ষেত্রে নেমে ঘাড়ে লাঙল বয়ে পশ্চাৎ হতে লেজ মোলা খেয়ে নত শিরে সহিষ্ণুভাবে প্রাত্যহিক মাটি ভাঙার কাজ করে সন্ধেবেলায় 1 পেট জাবনা খেতে পেলেই সন্তুষ্ট হয়ে যায়। লম্ফে ঝম্পে আর উৎসাহ থাকে না। অগ্নিদাহের আশঙ্কায় একজন মাস্টার স্কুলের ঘরেতেই বাস করত। আমি একা মানুষ, আমার ওপরেই সেই ভার পড়েছিল। স্কুলের বড় আটচালা সংলগ্ন একটি চালায় আমি বাস করতাম। স্কুল ঘরটি ছিল লোকালয় থেকে দূরে একটি বড় পুষ্করিণীর ধারে। চারিদিকে সুপারি, নারকেল আর মাদারের গাছ। স্কুল গৃহের প্রায় গায়েই একটা প্রকাণ্ড নিম গাছ ছায়া দান করে দাঁড়িয়ে আছে। একটা কথা এতদিন উল্লেখ করা হয়নি। এখানকার উকিল, অর্থাৎ সরকারি উকিল রামলোচন রায়ের বাসা আমাদের স্কুল ঘরের অনতি দূরে। তার সঙ্গে তার স্ত্রী। আমার বাল্যসখী সুরবালা ছিল, তাহা আমার জানাই ছিল। রামলোচন বাবুর সঙ্গে আমার আলাপ হলো। সুরবালার সহিত বাল্যকালে আমার জানাশোনা ছিল, তা রামলোচন বাবু জানতেন কিনা তা জানি না। আমিও নতুন পরিচয়ে সে সম্বন্ধে কোনো কথা বলাটা সঙ্গত মনে করলাম না। সুরবালা যে কোনো একদিন আমার জীবনের সঙ্গে কোনোরূপ জড়িত ছিল, সে কথা আমার ভালো করে মনে উদয়ও হলো না। একদিন ছুটির দিন রামলোচন বাবুর বাসায় তার সঙ্গে সাক্ষাৎ করতে গেছি। মনে নেই ঠিক কী বিষয়ে আলোচনা হচ্ছিল, বোধহয় বর্তমান ভারতের দুরবস্থা সম্পর্কে। তিনি যে সেজন্য বিশেষ চিন্তিত ও ম্রিয়মাণ ছিলেন তা নয়, কিন্তু বিষয়টা এমন যে তামাক টানতে টানতে এ সম্বন্ধে ঘণ্টাখানেক দেরেক অনর্গল শখের দুঃখ করা যেতে পারে। এমন সময় পাশের ঘরে অত্যন্ত মৃদু একটি চুড়ির টুংটাং, কাপড়ের একটুখানি খসখস এবং পায়ের শব্দ শুনতে পেলাম। বেশ বুঝতে পারলাম জানলার ফাঁক দিয়ে কৌতূহলপূর্ণ কোনো চোখ আমাকে দেখছে। তৎক্ষণাৎ 2খানি চোখ আমার মনে পড়ে গেল। বিশ্বাস, সরলতা এবং শৈশবপ্রীতিতে ঢলঢল 2খানি বড় বড় চোখ, কালো কালো তারা, ঘন কৃষ্ণ পল্লব, স্থির স্নিগ্ধ দৃষ্টি। সহসা
হৃৎপিণ্ডকে কে যেন একটা শক্ত মুঠোর মধ্যে চেপে ধরল। বেদনায় ভিতরটা টন টন করে উঠল। বাসায় ফিরে আসলাম, কিন্তু সেই ব্যথাটা লেগেই থাকলো। লিখি পড়ি যা কিছু করি, কিছুতেই মনের ভার দূর হয় না। সন্ধ্যাবেলায় একটু স্থির হয়ে ভাবতে লাগলাম, এমনটা হলো কেন? মনের মধ্যে থেকে উত্তর আসলো, তোমার সে সুরবালা কোথায় গেল? আমি প্রত্যুত্তরে বললাম, আমি তো তাকে ইচ্ছে করেই ছেড়ে দিয়েছি। সে কি চিরকাল আমার অপেক্ষায় বসে থাকবে? মনের ভিতর থেকে কে বলল, তখন যাকে ইচ্ছে করলেই পেতে পারতে, এখন মাথা খুঁড়ে মরলেও তাকে দেখার অধিকারটুকুও পাবে না। সেই শৈশবের সুরবালা তোমার যত কাছেই থাকুক, তার চুরির শব্দ যতই শুনতে পাও, তার মাথা ঘষার গন্ধ যতই অনুভব করো, কিন্তু মাঝখান বরাবর একখানি দেওয়াল থাকবেই। আমি বললাম, তা থাক না, সুরবালা আমার কে? উত্তর শুনলাম, সুরবালা আজ তোমার কেউই নয়, কিন্তু সুরবালা তোমার কি না হতে পারত? সে কথা সত্য, সুরবালা আমার কে না হতে পারত। আমার সবচেয়ে অন্তরঙ্গ, সবচেয়ে নিকটবর্তী, আমার জীবনের সমস্ত সুখ দুঃখের সঙ্গী হতে পারত। সে আজ এত দূর, আজ তাকে দেখা নিষেধ, তার সঙ্গে কথা কওয়াও দোষ, তার বিষয়ে চিন্তা করা পাপ। আর একটা রামলোচন, কোথাও কিছু নেই, হঠাৎ এসে উপস্থিত, গোটা দুয়েক মুখস্থ মন্ত্র পড়ে আমার থেকে মুহূর্তের মধ্যে তাকে ছোঁ মেরে নিয়ে গেল। এখন থেকে আর কোনো কাজে মনোসংযোগ করতে পারি না। দুপুরবেলা ছাত্ররা যখন গুনগুন করতে থাকে, বাইরে সমস্ত ঝাঁঝা করত, বাতাসে নিম গাছের পুষ্পমঞ্জরি সুগন্ধ বয়ে আনত, তখন ইচ্ছে করতো জানি না। স্কুল ছুটি হয়ে গেলে আমার ঘরে একলা থাকতে মন টিকত না, অথচ কোনো ভদ্রলোক দেখা করতে আসলেও অসহ্য বোধ হতো। সন্ধ্যাবেলার পুষ্করিণীর ধারে সুপারি নারকেলের অর্থহীন মর্মধ্বনি শুনতে শুনতে ভাবতাম, মনুষ্য সমাজ একটা জটিল ভ্রমের জাল। ঠিক সময়ে ঠিক কাজ করতে কারও মনে পড়ে না, তারপর বেঠিক সময়ে বেঠিক বাসনা নিয়ে অস্থির হয়ে মরে। তোমার মতো লোক সুরবালার স্বামী হয়ে বুড়ো বয়স পর্যন্ত বেশ সুখে থাকতে পারত। তুমি কিনা হতে গেলে গাড়িবলজি, আর শেষে হলে পাড়া গাঁয়ের স্কুলের সেকেন্ড মাস্টার, আর রামলোচন রায় উকিল। তার বিশেষ করে সুরবালার স্বামী হবার কোনো জরুরি আবশ্যক ছিল না। বিবাহের পূর্ব মুহূর্ত পর্যন্ত সুরবালাও যেমন আর ভবশঙ্করীও তেমন। সেই কিনা কিছুমাত্র না ভেবে চিন্তে বিবাহ করে সরকারি উকিল হয়ে দিব্য 5 টাকা রোজগার করছে। রামলোচন রায় একটা বড় মকদ্দমায় কিছুকালের জন্য অন্য জায়গায় গিয়েছে। আমার স্কুল ঘরে আমি যেমন একলা ছিলাম, সেদিন সুরবালার ঘরেও সুরবালা বোধ করি সেইরূপ একলা ছিল। মনে আছে, সেদিন সোমবার, সকাল হতেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। বেলা 10টা হতেই টিপ টিপ করে বৃষ্টি আরম্ভ হলো। আকাশের ভাবগতিক দেখে হেডমাস্টার সকাল সকাল
স্কুলের ছুটি দিয়ে দিলেন। খণ্ড খণ্ড কালো কালো মেঘ কি মহা আয়োজনে সমস্ত আকাশময় আনাগোনা করতে লাগলো। তাহার পরদিন বিকেলের দিকে মুষলধারে বৃষ্টি, সঙ্গে সঙ্গে ঝড়ও আরম্ভ হলো। যত রাত্রি হতে লাগলো বৃষ্টি আর ঝড়ের বেগ বাড়তে লাগলো। প্রথমে পূর্ব দিক হতে বাতাস বইছিল, ক্রমে উত্তর আর উত্তর পূর্ব দিক দিয়েও বাতাস বইতে লাগলো। এ রাত্রে ঘুমোবার চেষ্টা করা বৃথা। মনে পড়ল এই দুর্যোগে সুরবালা ঘরে একলা আছে। আমাদের স্কুল ঘর তাহাদের ঘরের অপেক্ষা অনেক মজবুত। কতবার মনে করলাম তাকে স্কুল ঘরে ডেকে এনে আমি পুষ্করিণীর পাড়ের ওপর রাত্রি যাপন করব, কিন্তু কিছুতেই মন স্থির করে উঠতে পারলাম না। রাত্রি যখন 1টা-1:30 হবে, হঠাৎ বানের শব্দ শোনা গেল। সমুদ্র ছুটে আসছে। ঘর ছেড়ে বাইরে বেরোলাম, সুরবালার বাড়ির দিকে চললাম। পথে আমাদের পুষ্করিণীর পার। সে পর্যন্ত যেতে না যেতেই আমার হাঁটু জল হলো। পাড়ের ওপর যখন উঠে দাঁড়ালাম তখন আর একটা তরঙ্গ এসে উপস্থিত হলো। আমাদের পুকুরের পাড়ের একটা অংশ প্রায় 10-11 হাত উঁচু হবে। পাড়ের ওপরে আমি যখন উঠলাম, বিপরীত দিক থেকে আরেকটি লোকও উঠল। লোকটিকে তাহা আমার সমস্ত অন্তরাত্মা, আমার মাথা হতে পা পর্যন্ত বুঝতে পারল। সেও আমাকে জানতে পারল, তাতে কোনো সন্দেহ নেই। আর সমস্ত জলমগ্ন হয়ে গেছে। কেবল 7-5-6 দ্বীপের ওপর আমরা দুটো প্রাণী এসে দাঁড়ালাম। তখন প্রলয়কাল। তখন আকাশে তারার আলো ছিল না, পৃথিবীর সমস্ত প্রদীপ নিভে গেছে। তখন একটা কথা বললেও ক্ষতি ছিল না, কিন্তু একটা কথাও বলা গেল না। কেউ কাউকেও একটা প্রশ্ন করল না, কেবল দুজনে অন্ধকারের দিকে চেয়ে থাকলো। পদতলে গাঢ় কৃষ্ণবর্ণ উন্মত্ত মৃত্যুস্রোত গর্জন করে ছুটে চলল। আজ সমস্ত বিশ্ব সংসার ছেড়ে সুরবালা আমার কাছে এসে দাঁড়িয়েছে। আজ আমি ছাড়া সুরবালার আর কেউ নেই। কবেকার সেই শৈশবে সুরবালা কোনো এক জন্মান্তর, কোনো এক পুরাতন রহস্য অন্ধকার হতে ভেসে সূর্য চন্দ্র আলোকিত লোকপূর্ণ পৃথিবীর ওপর আমারই পার্শ্বে এসে সংলগ্ন হয়েছে। আজ কতদিন পর সেই আলোকময় লোকময় পৃথিবী ছেড়ে ভয়ঙ্কর জনশূন্যে প্রলয় অন্ধকারের মধ্যে সুরবালা একাকিনী আমারই পার্শ্বে এসে উপনীত হয়েছে। জনস্রোতে সেই নাবালিকাকে আমার কাছে এনে ফেলেছে। মৃত্যুস্রোত সেই বিকশিত পুষ্পটিকে আমার কাছে এনে দিয়েছে। এখন কেবল আর একটা ঢেউ আসলেই পৃথিবীর এই প্রান্তটুকু হইতে, বিচ্ছেদের এই বৃন্তটুকু হইতে খসিয়া আমরা দুজনে এক হয়ে যাই। সে ঢেউ না আসুক। স্বামী পুত্র গৃহ ধন জন নিয়ে সুরবালা চিরদিন সুখে থাকুক। আমি এই এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়িয়ে অনন্ত আনন্দের আস্বাদ পেয়েছি। রাত্রি প্রায় শেষ হয়ে আসলো। ঝড় থেমে গেল, জলও নেমে গেল। সুরবালা কোনো কথা না বলে বাড়ি চলে গেল। আমিও ঘরে ফিরে এলাম। ভাবলাম আমি নাজিরও হইনি, ফেরেশতাদারও হইনি, গ্যারিবল্ডিও নয়। আমি এক ভাঙা স্কুলের সেকেন্ড মাস্টার। আমার সমস্ত ইহজীবনের কেবল ক্ষণকালের জন্য একটি অনন্ত রাত্রির উদয় হয়েছিল। আমার পরমায়ুর সমস্ত দিন রাত্রির মধ্যে এই একটি মাত্র রাত্রি আমার তুচ্ছ জীবনের একমাত্র
চরম সার্থকতা।